রুমে বসে বসে বিয়ের জন্য তৈরি হচ্ছিলাম, তখনই কেউ আমার রুমে প্রবেশ করে ধাম করে দরজা লাগায়। আয়নাতে সেই ব্যক্তির চেহারা দেখে আমার চক্ষু চড়ক গাছে, হাত পা প্রচণ্ড পরিমাণে কাঁপছে আমার। তার সাথে চোখ মেলাতে পারছি না, তাই মাথা নিচু করে রেখেছি। লোকটি ধীর পায়ে এসে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে। এতে তার গরম নিঃশ্বাস আমার ঘাড়ে আছড়ে পড়ছে। তার চাপদারির স্পর্শে কেঁপে উঠছি আমি। তিনি আমাকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরলেন। এতে কাঁপাকাঁপিটা যেন আমার দ্বিগুণ হয়ে গেল। চোখ বন্ধ আমার, তাকানোর সাহস নেই। তিনি আলতো করে আমার ঘাড়ে তার ঠোঁট স্পর্শ করান। এবার যেন আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। আমি অনেক কষ্টে গলা থেকে শব্দ বের করে তাকে বলি, আদ্র ভাইয়া, কি করছেন? কেউ দেখে ফেলবে। আমার কথাটা হয়তো তার কান পর্যন্ত পৌঁছেইনি, আর পৌঁছাবেই বা কি করে? আমি নিজেই আমার কথা শুনতে পাইনি। মানে বলছি যে তাকে সামনে বলার সাহস আমার নেই। এমনিতেই প্রচুর কষ্ট দিয়েছে তাকে। তিনি আমাকে আরও নীরবভাবে জড়িয়ে আমার ঘাড়ে নিজের মুখ গুজে দিলেন। আমি আবার সাহস করে তার মুষ্টিবদ্ধ হাতটা ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু তিনি বললেন, ভুলেও হাত ছাড়ানোর চেষ্টা করবি না মায়েরা, এর ফল ভালো হবে না। তার হুমকি স্বরূপ কথাটা কাঁপিয়ে দিল আমাকে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু এখন কান্না করি তাহলে আদ্র ভাইয়ার হাতের সেই বিখ্যাত চর খেতে হবে নিশ্চিত। তাই কিছু বললাম না, মনে মনে আল্লাহকে ডাকতে লাগলাম। তিনি এবার গম্ভীর কণ্ঠে বললেন, আমার মানা করা সত্ত্বেও বিয়েতে রাজি হয়েছিস কোন সাহসে? নিশ্চুপ আমি। আমার এমন নীরবতা হয়তো তার ভালো লাগেনি, তাই তিনি আমাকে ধমকে বললেন, কথা কানে যায় না? বোবা হয়ে গেছিস তুই? তার ধমক শুনে ফুঁপিয়ে কান্না করে দিলাম আমি। কান্না করবি না একদম, না হলে ঠাটি একটা চড় মারব। আমি এবার রেগে ওনাকে বললাম, হ্যাঁ পারবিনি তো শুধু চড় থাপ্পড় মারতে, একটু সফটভাবে কথা বলা যায় না? তিনি এবার আমাকে তার বুকে জড়িয়ে নিলেন। কেন যেন খুব অস্বস্তি হতে লাগলো। আবারও তার স্পর্শে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল আমার। আদ্র ভাইয়া, এবার একটু নরম সুরে বলবেন, আমার কথা কেন শুনছিস না তুই? কেন বুঝিস না অতিরিক্ত চাই তোকে? সবসময় আমার কথা অমান্য করতেই তোর ভালো লাগে না? আমি কিছু বললাম না, কি বলবো জানি না। তিনি এবার আমাকে নিজের বুক থেকে উঠিয়ে কপালে একটা চুমু দিলেন। আমার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। বিয়ের সাজ তুলে ফেল, তোকে বিয়ের সাজে দেখার অধিকার শুধু আমার, বলেই তিনি গট গট করে চলে গেলেন। আমি তার যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। এতটুকু বুঝতে পারলাম, এবারও আমার বিয়েটা হচ্ছে না। প্রত্যেকবারের মতো এবারও আমার বিয়েটা ভেঙে গেল। তার কারণ একটাই, আদ্র ভাইয়ার অতিরিক্ত চাওয়া। অন্ধকার ছাদে এক কোণায় দাঁড়িয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে মাইশা। আজ কেন যেন ওর নিজেকে প্রচুর অসহায় লাগছে। মাইশার হাতে প্রেগনেন্সির ফাইল। আজই পরীক্ষা করিয়ে জানতে পারল ও মা হতে চলেছে বিয়ের ছাড়া। কিন্তু মাইশার অনাগত বাচ্চার বাবা একটু আগেই মাইশাকে ফোন করে রিজেক্ট করে দিয়েছে। বড্ড অসহায় লাগছে। ওর কি করবে জানা নেই ওর। এসব চিন্তার মাঝে কেউ মাইশার ঘাড়ে হাত রেখে বলে, মাইশা, এত রাতে ছাদে কি করছিস? আজ যে মায়েরার বিয়ের খবর আছে তোর। মাইশা পেছনে তাকিয়ে দেখে আয়ান দাঁড়িয়ে। জলদি করে নিজের চোখের পানি মুছে ফেলে মাইশা। ছাদে অন্ধকার থাকার ফলে আয়ান মাইশার চোখের পানি দেখতে পায়নি। মাইশা নিজেকে সামলিয়ে বলে, কিছু না ভাইয়া, আসলে খুব গরম লাগছিল, তাই ছাদে এসেছিলাম, যদি একটু বাতাস পাওয়া যায়। আয়ান হালকা এসে বলে, ও আচ্ছা, তুই মায়রার কাছে যা, ওর যদি কোনো দরকার হয়। হ্যাঁ যাচ্ছি। মাইশা নিচে চলে যায়। আয়ান কালো কুচকুচে আকাশের দিকে তাকিয়ে বলে, পৃথিবী এমন কেন?
যাকে চায় তাকে পায় না, যাকে চায় না সে বারবারই কাছে আসে। কেন যে তাকে অতিরিক্ত চায়, এই অতিরিক্ত চাওয়াটা যে খুব খারাপ। কথাগুলো শুনে কান্না করে দেয় আয়ান। যদিও ছেলেদের অত সহজে কাঁদতে নেই, তবে আজ খুব করে কাঁদতে ইচ্ছে করছে আয়ানের। বিয়ের সাজ তুলে একটা নর্মাল ড্রেস পরে নিচে এলাম। এতক্ষণে শিওর আদ্র ভাইয়া আমার বিয়েটা ভেঙে ফেলছে। ভেতরে ভেতরে খুব খারাপ লাগছে আমার, তাও কিছু করার নেই। নিচে নেমে দেখি আদ্র ভাইয়া সোফায় বসে ফোন টিপছে, আর আমার মা শাড়ির আঁচল মুখ গুজে কাঁদছে। হয়তো আমার বিয়ে ভেঙে যাবার ফলে